দলের তফাৎ কি? না, এটা হচ্ছে সম্মিলিত গণতান্ত্রিক একটা বন্দোবস্ত এবং ব্যবস্থা রয়েছে। এটাই কর্মীদের কথা বা যারা যে কমিটিতে থাকে, সে বুথ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত, সেখানে শোনা হয়। তার ওখানে তো ক্যাবিনেট, অন্য ক্যাবিনেট, পার্টি মিটিং, অন্য মিটিং। উনি এসে বসবেন, যেটা বলবেন সেটাই। যার জন্য আজকে তৃণমূল বা মমতা ব্যানার্জিকে সেই অর্থে ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলে, ইন্ডিয়ারও জোটের কেউ ট্রাস্ট করে না। রণকৌশল কি হবে? ও তোর সর্বঙ্গ ব্যথা ওষুধ দিবি কোথায়? ১৫ বছরে মমতা ব্যানার্জি যা করে ছেড়েছে, তাতে তো সব জায়গায় মেরামত করতে হবে, হাত লাগাতে হবে। এটা কি বড় ইস্যু হবে অনুপ্রবেশ? একটাও বৈধ ভোটার বাদ যাবে না, যাবে না, যাবে না। একটাও অবৈধ ভোটার থাকবে না, থাকবে না, থাকবে না। তারা একটা রূপ দেখেছিল বাংলার মানুষ। আর ক্ষমতায় আসার পর একটা ভিন্ন রূপ দেখছে। একেবারে নর্থ পোল, সাউথ পোল। ২ বছর তো হয়ে গেল। এখনো মনের কষ্ট আছে? না, না, না। কিসের কষ্ট? আমি খুব আনন্দে আছি, ভালো আছি। যথেষ্ট। আমি যতদিন সক্রিয় রাজনীতি করব এবং ঈশ্বর যতদিন আমার শরীর সুস্থ সবল রাখবে, ততদিনই আমি বিজেপির সক্রিয় কর্মী হিসেবেই থাকব। এটা আমার সিদ্ধান্ত। নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি আপনাদের সাথে আশিকা। শুরু করছি ইলেকশনের আড্ডা। আজকে যিনি আমাদের সাথে আছেন, উনি সিনিয়র নেতা। যেখানেই থাকেন সেখানে চর্চার মধ্যে থাকেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা, সাথে স্পষ্টবাদী। তাপস রয়, বিজেপির নেতা তাপস রয় আমাদের সাথে। দাদা নমস্কার, স্বাগত আপনাকে। শুরু করি চর্চা। সবচেয়ে আগে ওই কয়েকদিন আগে ভূমিকম্প এসছিল, তখন শুনলাম আপনি বললেন যে আসল ভূমিকম্প তো ২৬ আসবে। এখনো বলছি, আজও বলছি। রাজনৈতিক ভূকম্পন ২৬-এ পশ্চিমবাংলার মানুষ সেই ভূকম্পন দেখিয়ে দেবে। হতেই হবে। বাংলা, বাঙালির স্বার্থে, পশ্চিমবাংলার স্বার্থে, দেশের স্বার্থে। এখানে কেউ অন্য কোনো ভাবলে বা নিলে চলবে না। জাত পাত, ধর্ম, বর্ণ, পতাকার গোড়ামি, পছন্দের দল নির্বিশেষে এবারে এই সরকারের আর থাকার অধিকারও নেই, রাখা উচিত নয়, এবং ভূকম্পনেই এই সরকার ভূপতিত হবে। কত কি সিট কি মানছেন? ফুল মেজরিটি? আমি না, এগুলো না, আমি আসলে সেফোলজিস্টও নই, আর আমি ভবিষ্যৎ দ্রষ্টাও নই। ভবিষ্যৎবাণী কোনোদিনই করি না, পারি না। তবে এটুকুনি বলছি যে মেজরিটি আসন এবং কমফোর্টেবল মেজরিটি নিয়েই ভারতীয় জনতা পার্টির সরকার বাংলার মানুষের সেবা করতে আসবে। মেইন ইস্যু কি কি হবে? মেন ইস্যু, পশ্চিম বাংলার একটি বিশেষ সম্প্রদায়ের সঙ্গে সংখ্যাগুরু সম্প্রদায়কে লড়িয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলছে সংবিধানে শপথ নিয়ে ওই চেয়ারে বসে। মানে এটা বলতেও ইচ্ছা করে না যে মুখ্যমন্ত্রী চেয়ারে বসে। বাংলা কেন, ভারতবর্ষের ওই চেয়ারে বসে কোনো মুখ্যমন্ত্রী, বাংলার এবং অন্যান্য, এই ধরনের শব্দ বা কথা বলেন, ব্যবহার করেননি। সেটাও তিনি করছেন। এবং তাতে অনুপ্রবেশকারীরা, জিহাদিরা, জামাতিরা এবং জঙ্গিরা উৎসাহিত হচ্ছে। বা বাংলা একটা বিশেষ সম্প্রদায়ের যারা সেই অর্থে ধর্মপ্রাণ নয়, অথচ ধর্মকে ব্যবহার করে, তাদের উনি উস্কানিমূলক, প্ররোচনামূলক কথা বলছেন। এবং তাদেরও আমি অনুরোধ করবো বিনীতভাবে, হাত জোর করে, সেই সম্প্রদায়ের মানুষদেরও, যে আপনারা মুখ্যমন্ত্রীর এই কথা কানে দেবেন না। ভাইচারার কথা যেটা আপনারা বলেন, আমরা বলি। আমরা যেটা সম্প্রীতির কথা বলি, আপনারাও বলেন। তো উনি যে কথাগুলো বলছেন আপনাদের উদ্দেশ্যে বা আপনাদেরকে লড়াবার জন্য, তো সেটার প্রতিবাদ করুন। আর এটা যেন মমতা ব্যানার্জি না ভাবেন, এটা বুঝিয়ে দিন যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের পুতুল নয়, ক্রীড়নক নন, যে নাচালেই নাচবেন। এই কথাগুলো যে উনি বলছেন, কি দেখে লাগছে যে ঘাবড়ে গেছেন? না, ঘাবড়ে গেছেন টেছেন না, সমস্ত থেকে বড় বলবো যে আমি, যে এটা সুস্থ স্বাভাবিক মানুষের কথা নয়।
কোনো সুস্থ বা স্বাভাবিক মানুষ এই ধরনের কথা বলতে পারে বলে আমার মনে হয় না। দুর্ভাগ্য এটাই যে সরকারেও কেউ নেই ওনাকে, যে এগুলো থেকে ওনাকে বিরত করবে, দলেতেও নেই। মানে এত ওনাকে ভয় পায়, যদি ট্রান্সফার হয়ে যায় সরকারের আইএস আইপিএসরা বা এমএলএ এমপি মন্ত্রী তাদের যদি দল থেকে তাড়িয়ে দেয় বা মন্ত্রিত্ব থেকে সরিয়ে যায়, তাই জন্যই সত্য কথাটাও পর্যন্ত তারা মমতা ব্যানার্জিকে বলতে সাহস করে না। এত ঘৃণা কেন? প্রায় ২ বছরই তো হলো আপনি এসছেন বিজেপিতে। তার আগে তো মমতা বন্দ্যোপাধ্যায়েরই আমি ওর সেবাই ঘনিষ্ঠ করে বৃত্তে তো কোনোদিন ছিলাম না, হুম। তাহলে টিমে তো চেষ্টা ছিলেন। করিনি। কোর টিমে তো ছিলেন। না, আমাকে দিয়ে যখন যেটা করানোর করতো, আর আমি খুব সিনসিয়ার সিরিয়াস। আমি যখন যেটা করি সেটা আমি প্রাণ দিয়ে মন দিয়েই করি। কোনোদিন কোর টিমে ঢোকারও চেষ্টা করিনি, আর উনিও কোনোদিন সেইভাবে গ্রহণ করেননি। উনি যে এতদিনের মন্ত্রী ছিলেন, আমি তো ১৩ বছর ছিলাম সরকারে। কোনোদিন আমি রাইটার্সের করিডোরে, আপনারা তো সাংবাদিক, জিজ্ঞাসা করবেন যারা রাইটার্স বিট করতো বা যারা নবান্ন বিট এখনো করে, জিজ্ঞাসা করবেন যে আমাকে নবান্নই করিডোরে লয়টারিং করতে দেখেছে না রাইটার্সে দেখেছে। যে ২.৫ বছর মন্ত্রী ছিলাম, সেই সময় আবার কোভিড ছিল। তো যে কটায় ক্যাবিনেট হয়েছিল, ব্যাস সেই কটা ক্যাবিনেটেই গিয়েছিলাম। আর বোধহয় ১ বার বা ২ বার আমাদের ডাকা হয়েছিল। ব্যাস। এছাড়া আমি আমি সেই অর্থে বলতে পারেন যে আমি সেলফ রেসপেক্ট নিয়ে চলি। ডিগনিটির সঙ্গে কোনোদিন কম্প্রোমাইজ করিনি, আগামী কোনোদিনও করব না। ছাড়ার মেইন কারণ কে? তার মমতা ছাড়ার ব্যানার্জি মেইন না কারণ অভিষেক হচ্ছে ব্যানার্জি? ছাড়ার মেইন কারণ হচ্ছে বঞ্চনা মেনে নিয়েছিলাম। লাঞ্ছনা মানতে যাবো কেন? অসম্মান, অবমাননা মানতে যাবো কেন? আমি তো ২৩শে জুন ২০২৩ এ ঠিক করে নিয়েছি। ২০শে জুন ২০২৩ এ ঠিক করেছিলাম একটি মিটিংয়ে। আমার সঙ্গে বচসা হয়েছিল বা বিতর্ক। আমি সেদিনই ঠিক করেছিলাম যে আমি আর রাজনীতি করব না। কার এই দল বলল? করব না, ওনার সঙ্গে থাকবো না। কিন্তু তখন যে আমি কোন রাজনৈতিক দল আমাকে গ্রহণ করবে বা আমি বিজেপি করব, এটাও কোন সিদ্ধান্ত ছিল না। কিন্তু আমি রাজনীতি করব না, ছেড়ে দেবো। এবং সেটা তারপর থেকে তারপর থেকে অতগুলো মাস আমি আমার কথায়, বার্তায়, আচরণে আমি বারবার দলে যারা আমার কথাবার্তা হতো বা ঘনিষ্ঠ ছিলেন তাদের বুঝিয়ে দিয়েছিলাম যে আমি কিন্তু এই দলে থাকবো না। বেশিদিন আমি এই দলে থাকবো না। আমি রাজনীতি ছেড়ে দিচ্ছি। কারণ আমি সেই দলে পড়ি না যারা অসম্মানিত হয়েও যে তাদের থাকতেই হবে, রাজনীতি করতেই হবে, দল করতেই হবে। কে অসম্মানিত করলো দাদা? মমতা ব্যানার্জি, আর কেউ না। আবার কে? আমাকে আরো অসম্মান করার অধিকার কারো আছে নাকি বা কিছু বলা? সে সমস্ত আর না, আর কেউ না। আর কারোর সম্বন্ধে আমি বলতে পারবো না, বলবো না। ওই একজন। তৃণমূল কিন্তু অনেক কিছু দিয়েছিল আপনাকে, মন্ত্রী করলো। ২.৫ বছর, ১৩ বছরে ২.৫ বছর মন্ত্রী। ১ম ৭.৫ বছর নয়। ওই দল আপনি দেখেছেন ১৩ বছর, এই দল ২ বছর দিয়ে ধরে দেখছেন। ১৩ বছর কি আরো বেশি ওই প্রবাবলি তৃণমূলে ছিলাম তৃণমূলে? ২৩ বছর। ২৩ বছর। তার মধ্যে ১৩ ছিলেন যখন তখন কি হইতো মানে হ্যাঁ, আ পার্টি ইন পজিশনস। সত্তাকালীন হ্যাঁ, যেটাকে বলা হয়। যেটা আ গভর্নমেন্ট ২০১১ থেকে ধরলে সেটা হয় ১৩। ২ দলের তফাৎ কি? না, এটা হচ্ছে দল। এটার একটা সম্মিলিত গণতান্ত্রিক একটা বন্দোবস্ত এবং ব্যবস্থা রয়েছে। এটায় কর্মীদের কথা বা যারা যে কমিটিতে থাকে, সে বুথ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত, সেখানে শোনা হয়। শুনি একটা, আর ওখানে তো কোনো মিটিং অর নো ক্যাবিনেট অর নো ক্যাবিনেট, পার্টি মিটিং অর নো মিটিং। উনি এসে বসবেন, যেটা বলবেন সেটাই সকলকে পছন্দ না হলে সেটাকে, দিদি এই যা তুমি বললে না, এই যা করলে না, ক্যাবিনেটেও তাই আর পার্টির মিটিং এও তাই। এইটা হচ্ছে সবচেয়ে বড় তফাৎ। আর তৃণমূলের সংবিধান, তারপরে যে একটা এটা করতে হবে, এটা করা যাবে না, কখন এনডিএ, কখন ইউপিএ, কখন বিজেপি, কখন কংগ্রেস, এই যে সমর্থন আর সমর্থন নাই, কখন পার্লামেন্টের ভেতরে থাকবি, কখন অ্যাবস্টেইন করবে, কখন যাবেই না, এরা অদ্ভুত একটা ব্যাপার। যার জন্য আজকে তৃণমূল বা মমতা ব্যানার্জিকে সেই অর্থে ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলে, ইন্ডিয়ারও জোটের কেউ ট্রাস্ট করে না।
মানে আপনি বলতে চাইছেন যে বিরোধী হয়েও ফ্লিপ অনেক ফ্লপ। ফ্লিপ ফ্লপ কিভাবে? বিরোধী হয়েও উনি কম্প্রোমাইজ করেন বিরোধী হলো বিজেপির বিরোধী। সাথে? উনি হচ্ছেন সত্তায় যাওয়ার জন্যে, ক্ষমতায় যাওয়ার জন্যে তারা একটা রূপ দেখেছিল বাংলার মানুষ, পশ্চিমবাংলার মানুষ। আর ক্ষমতায় আসার পর একটা ভিন্ন রূপ দেখছে। একেবারে নর্থ পোল, সাউথ পোল, একেবারেই বিপরীত মেরু। ২ বছর তো হয়ে গেল। এখনো মনে কষ্ট আছে? না, না, না। কিসের কথা? আমি খুব আনন্দে আছি, ভালো আছি, যথেষ্ট। আমি যতদিন সক্রিয় রাজনীতি করব এবং ঈশ্বর যতদিন আমার শরীর সুস্থ সবল রাখবে, ততদিনই আমি এই বিজেপির সক্রিয় কর্মী হিসেবেই থাকবো। এটা আমার সিদ্ধান্ত। পু এবং আমার মনে হয় এরপরে আরো কিছুদিন যাবে, কয়েক বছর যাবে হয়তো। তারপরেও আশিকা আমার ইন্টারভিউ নিবে, তখন এটা মিলবে। একদম, একদম। সেটাই আমরা দেখতে চাই। পুরনো বন্ধুদের সাথে এখনো কথা হয়? কোনো কমন কোনো প্রোগ্রামে, মানে হচ্ছে সামাজিক প্রোগ্রামে কখনো দেখা-টেখা হয়ে গেলে, পৈতে, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, বিয়ে ইত্যাদি। তাছাড়া সুযোগ নেই। তবে আমাদের তো এই বিজেপি পার্টিতে তো ওই সংকীর্ণতাটা কিন্তু নেই। আমি যদি কারোর সঙ্গে কথা বলি বা কাউকে আমন্ত্রণ জানাই বা কারোর দ্বারা আমন্ত্রিত হয়ে যাই, বিজেপি এত সংকীর্ণ দল নয়। কিন্তু ওদের খুব মুশকিল আছে। আমার সঙ্গে যদি কথা বলে, দেখা করে, ফোন করে, ও নাকি সমস্ত কি মনিটরড হয় নাকি। তো সেইজন্য ওদের খুব মুশকিল আছে আমার সঙ্গে যোগাযোগ রাখা, কথা বলা এগুলো। ওদের সমস্যা। আমার বা আমাদের সমস্যা, আমাদের পার্টিতে ওই সমস্ত নেই। বিজেপি অত প্যারোকিয়াল নয়। বিজেপি অনেক এর মধ্যে উদারতা রয়েছে, ওগুলো ধরেই না। রণকৌশল কি হবে? কি থাকবে মেইন পয়েন্টার্স? রণকৌশল বাংলায় তো কি বলবে? বাংলায় একটা আমাদের প্রবাদ আছে। বাংলা নিয়ে ভাবতে বসলে আমরা যখনই বসি, যতবার বসি, "ও তোর সর্ব অঙ্গ ব্যথা ওষুধ দিবি কোথা?" ১৫ বছরে মমতা ব্যানার্জি যা করে ছেড়েছেন, তাতে তো সব জায়গায় মেরামত করতে হবে, হাত লাগাতে হবে, হাত দিতে হবে। মেডিসিন লাগবে না এমন কোনো জায়গা নেই। মলম লাগবে না এমন কোনো জায়গা নেই। যদি কথা বলি এরপরে এসআইআর এর। অনেক হিন্দু নামও বাদ গেছে। কি সেটা যা নামই বাদ যাক, হিন্দু যাক, মুসলমান যাক, আদিবাসী যাক। আমরা ১ম থেকে বলেছি, আজও বলছি, আমাদের দলের এটা স্লোগান, একটাও বৈধ ভোটার বাদ যাবে না, যাবে না, যাবে না। একটাও অবৈধ ভোটার থাকবে না, থাকবে না, থাকবে না। নো এসআইআর, নো ভোট, and that should be in a befitting manner. এসআইআর টা কমপ্লিট হতে পারবে টাইমে? আমি এখন সেটা তো সবে এসে ইসি গেছে। সেটা তো ইসির দায়িত্ব। কিন্তু প্রশ্ন হলো যে এই যে নাম বাদ যাওয়ার কথা বলছি, মানে ওরা নিজেরাই গাইছে, নিজেরাই বাজাচ্ছে। বিএলও কাদের? রাজ্য সরকারের তো। ইআরও কাদের? এইআরও কাদের? ডিও কাদের? এবং এদেরকে চাপ দিয়েছে কোন রাজনৈতিক দল? সরকারিভাবে এবং রাজনৈতিক দল হিসাবে। এই বিএলওদের, বিএলওরা তো দিনের পর দিন সিও অফিসের সামনে তো তারা অবস্থান করেছে, মিটিং করেছে, হুজ্জত করেছে। তাহলে আরো বিভিন্ন রাজ্যে তো হচ্ছে এসআইআর। ইলেকশন কমিশনের তো সেই স্ট্রেং বা ম্যান পাওয়ার নেই। ডিপেন্ড করতে হয় স্টেট গভর্নমেন্টের অফিসার্স, এমপ্লয়িজ এর ওপর। তাহলে এই বিএলওরা করলো ভুল, এই ইআরওরা করলো, নাম যদি বাদ গিয়ে থাকে, যদিও সুপ্রিম কোর্ট বলছে ও ইসি কাল বলেছেন, আমরা যখন গিয়েছিলাম, এবং আজও সুপ্রিম কোর্ট বলেছে যে কোনো অবস্থাতেই বৈধ ভোটার বাদ যাবে না। তাহলে পরে আননেসেসারি একটা ন্যারেটিভ তৈরি করে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস এই ধরনের মানুষকে ভুল বোঝাচ্ছেন কেন? বিভ্রান্ত করছেন কেন? ভুল ভ্রান্তি তো করানো হয়েছে, করেছে যারা, তারা তো রাজ্য সরকারের আধিকারিক এবং কর্মচারী। টার্গেট করা হচ্ছে ইসিকে, তারপরে বিজেপি। বিজেপি কোথায়? সব বিজেপির কোনো কর্মী আছে নাকি? বিজেপির লোকজন আছে নাকি? তো এসআইআর যারা এই কাজটা করেছে এসআইআর এ, এসআইআর এর জন্য কিন্তু বিজেপিরও তো ক্ষতি হতে পারে। এখন আমি তো বললাম একটা কথা, বিজেপির ক্ষতি হবে, লাভ হবে সেটা ব্যাপার না। বাট ইলেকশন কমিশনের যে প্লেনারি পাওয়ার কনস্টিটিউশন দিয়েছে, তার দুটো কাজ ওদের করতে হয়। কাজ এক,
ভারতবর্ষের মানুষকে, বিভিন্ন রাজ্যের মানুষকে একটা নির্ভুল, পিওর, খাঁটি একটা ভোটার লিস্ট, ইলেকটোরাল রোল উপহার দেওয়া। সেকেন্ড ওয়ান ইজ যে যদি মহল ঠিক থাকে ভালো, যদি ঠিক না থাকে সেই মহলকে ঠিক করতে হয়। যদি কোনো মানুষ সন্ত্রস্ত বা ভীত থাকে সেই ভয় ভীতি কাটিয়ে ফ্রি, ফেয়ার এবং পিসফুল নির্বাচন করাতে হয়। তো ইসি কোনো করুণা বা দয়া করবে না, ইসির এটা দায়িত্ব ফ্রি, ফেয়ার এবং পিসফুল নির্বাচন করানো। হতে পারবে ফ্রি ফেয়ার ইলেকশন? তো এটা ওদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, যদি করাতেই হবে, করতেই হবে। আমিও অনেক ইলেকশন দেখলাম, আপনি তো তার চেয়ে ডাবল হয়তো দেখেছেন। আমি 13টা ইলেকশন নিজে লড়েছি, 3টে টিয়ারে অবশ্যই, পুরসভা, বিধানসভা, লোকসভা। ফ্রি ফেয়ার যেটাকে বলা হয়, কিংবা বলি যে হিংসা সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে, কোথাও না, বাংলা ছাড়া। এবং বাংলায় এক হিংসার থেকে তো মুক্তি পেতে মানুষ মমতাকে ধরেছিল বা তৃণমূলকে ধরেছিল। এরা 11 সালে আসার পর থেকে 13 সাল অনওয়ার্ডস, 13 অনওয়ার্ডস, ইউ গো থ্রু এনি ইলেকশন, সেটা ত্রিস্তর পঞ্চায়েত হোক, পৌর নিগম হোক, পুরসভা হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, সমস্ত ইলেকশন পুলিশ আর দুর্বৃত্তরা মিলে এই শাসক দল, এই তৃণমূলীরা লুট করেছে, মানুষকে ভোটে দাঁড়াতে দেয়নি, ভোট করতে দেয়নি। প্রচুর সংখ্যায় ত্রিস্তর পঞ্চায়েতে, জেলা পরিষদের, ব্যবস্থা। পঞ্চায়েত সমিতিতে, গ্রাম পঞ্চায়েতে, তো মানুষ জানে না এগুলো। প্রচুর সংখ্যায় সেন্ট্রাল ফোর্স, প্রত্যেক ইলেকশন আমরা দেখছি সেন্ট্রাল ফোর্স। না, সেন্ট্রাল আমরা বলেছি কাউকে অনলি সেন্ট্রাল ডিপ্লয়মেন্ট উড নট ডু। সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করলে হবে না, ফাংশনাল হতে হবে। আমরা 2009 এবং 2011 যে সেন্ট্রাল ফোর্স আমরা পেয়েছিলাম বা দেখেছিলাম, সেই সেন্ট্রাল ফোর্স যেটা পরবর্তীকালে দেখা যায়নি। কি তফাৎ? সেন্ট্রাল ফোর্স তো তাদের মোবিলিটি থাকবে, তারা দুষ্কৃতীদের ঢুকতে দেবে না, তারা ভোটার নয় এমন লোককে ঢুকতে দেবে না। এসওপি, আমি যখন বলেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম 2024-এর এসওপি হ্যাজ বিন চেঞ্জ, কেন হবে? এসওপি তো আরো কঠিন, আরো শক্ত হওয়া উচিত যত দিন যাচ্ছে। এবং বাংলার ইলেকশন কমিশনের কাছে, বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে বা সাধারণ মানুষের কাছ থেকে এই ভয়াবহ নির্বাচনের যে ব্যাপার, সেগুলো সবই তো তারা জানে, লিখিতভাবে সব জমা পড়েছে। তো সুতরাং লোকাল পুলিশ, বেঙ্গল, কলকাতা, এদের অধীনে রাখা যাবে না, এরা ওদের গাইড করতে পারবে না। এদের যদি বলে মনে করে এই এই যে স্বাস্থ্য ভবনে, এখান থেকে কইটুকুনি তো স্বাস্থ্য ভবনে ঝামেলা হচ্ছে, এইখানে রয়েছে সেন্ট্রাল ফোর্স। তুমি মনে করো বেঙ্গল পুলিশের একটা অফিসার দায়িত্বে আছো বা ক্যালকাটা পুলিশের, আমি বল তাহলে তোমাকে বলা হলো যে নিয়ে যাও, এবার তুমি পুরো নিউ টাউন ঘুরিয়ে তুমি স্বাস্থ্য ভবনে নিয়ে, এই স্বাস্থ্য ভবন তো পাশে। প্রবলেমটা পুলিশের সাথে, সেন্ট্রাল ফোর্সের সাথে না, নাকি সেন্ট্রাল আরে ফোর্স? পুলিশ মিসগাইড করছে, বেঙ্গল কলকাতা পুলিশ তারা মিসগাইড করছে, এবং সেন্ট্রাল ফোর্স কোথাও কোথাও কম্প্রোমাইজ। মানে সেন্ট্রাল ফোর্স যে বলা যায় যে গৃহ মন্ত্রণালয়ের অধীন আছে, কিন্তু সে আরে আধীন থাকা না থাকা সেটা বিষয় নয়, ব্যাপারটা আমি বললাম যে কখনো কখনো দেখা গেছে যে সেন্ট্রাল ফোর্সের যে ভূমিকা থাকা উচিত সেই ভূমিকা পালন করেনি। ইট ইজ নট দ্যাট, আমি বলছি এটা সব রাজনৈতিক দলই নিশ্চিতভাবে বলেছে। আগে তৃণমূল বলতো, এখন তৃণমূলের বিরুদ্ধে সব, আগে তো তৃণমূল চেঁচাতো, মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলের সব কত মিছিল মিটিং হতো, সেন্ট্রাল ফোর্স দাও, সেন্ট্রাল ফোর্স দাও, ইসি টু ফাংশন, ইসিকে পারফর্ম করতে হবে ইত্যাদি, তাই না? ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী, আমি ওটাকে ইনফিল্ট্রেটার, হ্যাঁ, এটা ওটাই নিয়ে আমি তো মমতা আসছিলাম, ব্যানার্জি ওটাও কত তো কথা বলেছেন, কত মিছিল করেছেন, পার্লামেন্টে হুজ্জুতি করেছেন, এখন তো উনি পার্লামেন্টে প্রশ্ন আলোচনা চেয়েছিলেন। উনি That এখনো was- তো প্রশ্ন করছেন যে যদি ইনফিল্ট্রেশন হয় সেটার জন্য দায়ী কে? ইনফিলট্রেশন হলে কেন্দ্রের একটা ভূমিকা যে নেই আমি বলবো না, কিন্তু মমতা ব্যানার্জির সরকার এই পশ্চিমবাংলার গাই যে বাংলাদেশ, সেইখানে যে থানাগুলো আছে বা রাজ্য পুলিশ রয়েছে, তারা কি ভূমিকা পালন করেছে? এক। দুই হচ্ছে যে ফেন্সিং করতে হবে, কতবার বলেছেন হোম মিনিস্ট্রি থেকে, পার্লামেন্টে কতবার আলোচনা হয়েছে, কতবার চিঠি দিয়েছে হোম সেক্রেটারি এবং হোম মিনিস্টার,
জায়গা দেননি কেন? তিনি এই অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল করে রেখেছেন কেন? কি স্বার্থ তার? বরঞ্চ তিনি তো চাইবেন, তিনি কি একবারও এই যে কথাটা তিনি বলেছেন, তিনি কি একবারও এই দায়িত্ব সম্পর্কে সচেতন করার জন্যে সেন্ট্রাল গভর্নমেন্টের কাউকে, নিজে হোক বা চিফ সেক্রেটারি দিয়ে হোম সেক্রেটারি দিয়ে একটা চিঠি দিয়েছেন? না, দেননি। এটা কি বড় ইস্যু হবে অনুপ্রবেশ? ইস্যু যে হয়েছে এই সমস্ত বিভিন্ন কলোনি থেকে, বিভিন্ন জায়গা থেকে, বর্ডারের কাছাকাছি সব মানুষজন ফাঁকা হয়ে গেছে কেন? গুলশান কলোনি কেন ফাঁকা? মধ্যমগ্রামে কেন ফাঁকা? বিভিন্ন জায়গায় যারা ছিল তারা যদি ভারতীয়, আমাদের তো ভারতীয় মুসলিমদের নিয়েও তো আমাদের কোনো সমস্যা নেই। ভারতীয় হলেই হলো। সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বুদ্ধিস্ট হোক, জৈন হোক, শিখ হোক। আমাদের সমস্যাটা তো হচ্ছে বিদেশিদের নিয়ে, এবং তার মধ্যে ওরা বাংলা এবং কলকাতাটাকে মুক্তাঞ্চল হিসেবে ব্যবহার করছে। এখান থেকে অস্ত্র, শস্ত্র, মশলাপাতি, টাকা, পয়সা, ম্যাপ, প্ল্যান, এবং এখান থেকেই সারা ভারতবর্ষ যেখান থেকে যে ধরা পড়েছে, সব অরিজিন তো ক্যালকাটা অ্যান্ড বেঙ্গল, এবং এখান থেকে এসেও ধরে নিয়ে গেছে। সেটা ডিনাই করা যায় না। অন্য রাজ্যে যারা ধরা পড়েছে তাদেরও যখন জিজ্ঞাসা করা হচ্ছে, তারাও এই কলকাতা এবং বাংলা থেকেই সে সমস্ত রাজ্যে গেছে। তাহলে পরে তাহলে কোনো দায়িত্ব কি তাহলে পরে ফেডারেল স্ট্রাকচার তো মমতা ব্যানার্জি খুব বলেন। তাহলে ফেডারেল স্ট্রাকচারে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই? আমি নিজে দেখেছি তাপসদা, বলবো আপনাকে, গুড়গাঁওতে আমার বন্ধু থাকতো, ওর হাউজিং সোসাইটিতে যে হাউস হেল্প ছিল, নাম জিজ্ঞেস করলে শুধু একটা বিউটির মতো একটা নাম বলে দিত। আবার আমি যেহেতু বাংলা বলি, আমি একটু খুদে খুদে জিজ্ঞেস করলাম, তখন সবাই, মানে যত লোক কাজ করে পুরো হাউজিং সোসাইটিতে, সবাই বলে যে আমাদের মন্ডল। এই তো লাভলি খাতুন থেকে আরো সমস্ত গাদা গাদা পঞ্চায়েত সমিতি মেম্বার, পঞ্চায়েত সদস্য সমস্ত জায়গাতে রয়েছে, এবং তারা তো এখন তাদের জানা গেছে আলোরানি সরকার বাংলাদেশ এসে এমএলএ লড়েছে তৃণমূলের হয়ে পঞ্চায়েত সমিতির প্রেসিডেন্ট, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি, এই যে সমস্ত নামগুলো, তো এগুলো কি এর কি জবাব আছে তৃণমূলের কাছে, মমতা ব্যানার্জির কাছে? এর কি জবাব আছে? কি বলবেন তিনি এটা নিয়ে? দেখুন, আর কিছু হোক আর না হোক, দেশের সার্বভৌমত্বর সঙ্গে এবং দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে তো কখনোই একজন ভারতীয় হিসাবে, রাজনীতি হোক বা না হোক, কোনো দল করুক বা না করুক, বিজেপি করতেই হবে এমন কোনো বিজেপি যদি নাও করে, তাহলে দেশের সার্বভৌমত্বের সঙ্গে এবং আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে তো কম্প্রোমাইজ করবে না। করা যায়? টিএমসি বলে নাকি আপনারা বাড়িয়ে এই কথাগুলো বলে বাংলাকে। এখন আমরা বাড়িয়ে বলি, আর মমতা ব্যানার্জি কোনো ঘটনা ঘটলেই বলে, কোনো মহিলার ওপর যদি শ্লীলতাহানি হয়, বলাৎকার হয়, তার উপর অত্যাচার হয় এবং মারা যায় বা বেঁচে থাকে, উনি সবসময় ছোট করে দেখান সেগুলো বড় করে দেখান, সবই ছোট ঘটনা। সে দুর্গাপুর হোক, উনি তো সে বলেন কামদুনি সবচেয়ে হোক, বেশি মহিলা সে পার্ক স্ট্রিট হোক। মহিলা সাংসদ আমরা পাঠিয়েছি। উনি তো বলেন মহিলা সাংসদ সবচেয়ে বেশি। যে মহিলা সাংসদের আবার উনি পাঠিয়েছেন, তাতে বাংলার কোন উপকারটা হচ্ছে? কি কন্ট্রিবিউট করছে তারা পার্লামেন্টে? তারা সমাজের কি জানে? কতটুকু জানে? তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি? কোনোদিন কোনো সমাজের জন্য কোনো কাজ করেছে? কোনো কন্ট্রিবিউশন আছে? কজনের আছে? ভেরি ফিউ। উনি সবসময় সেরকম লোককেই পাশে রাখতে চান, সেরকম লোককেই মন্ত্রিসভায়, বেশিরভাগ এমএলএ, পুরসভা এবং রাজ্যসভা, লোকসভায় পাঠাতে চান, যারা ওনার কাছে কোনোদিন পলিটিক্যাল চ্যালেঞ্জ হবে না, পলিটিক্যাল থ্রেট হবে না। তাহলে কোনো মানে হয়? বাংলায় কি সাগরিকা ঘোষের জায়গায় অন্য কেউ যাওয়ার ছিল না? আপনি কি বলতে চাইছেন উনি থ্রেটেন ফিল করেন? তা না হবে পাঠালে কেন? তুমি আমাকে বলো তো, গুজরাটের মেয়ে, বাংলা কি গুজরাট হতে দেবো না? তাহলে সেই বাংলায় ইউসুফ পাঠান গুজরাট থেকে, যে বাংলা বোঝে না, বলতে তো পারে না, বোঝে না, তাকে কেন বহরমপুরে আনবে? সাকেত গোখের গুজরাটি, তাকে কেন রাজ্যসভায় পাঠাবে? এই কীর্তি আজাদকে কেন? এখানে কি কেউ আর কোনো খেলোয়াড় বা আর কোনো বঙ্গ সন্তান ছিল না? এত বাঙালি অস্মিতা ঝরে ঝরে পড়ছে একেবারে, বাঙালি অস্মিতা। তো সেখানে কেন শত্রুঘ্ন সিনহা? সেখানে কেন আরেকটা কে যেন
কীর্তি, শত্রুঘ্ন আর ইউসুফ পাঠান তো বললাম। এছাড়াও আছে, এছাড়াও আছে। এবারও এবারও রাজ্য এ কি নায়ক নায়িকার দল হয়ে গেল নাকি? পার্টিতে পলিটিক্যাল এলিমেন্ট, এই যে বলে আমি এতগুলো প্রজন্ম তৈরি করে দিয়ে যাচ্ছি, এরা সম্পদ, এই সম্পদগুলো গেল কোথায়? এখন তো সম্পদ সমস্ত মানে প্রাক্তন নায়িকার প্রাক্তন গায়ক। আর পুরস্কার দিয়েছে রাজীব কুমারকে আর ইয়েকে, এই মানিকা গুরুস্বামী, এই গিয়ে দাঁড়িয়েছে আজকে ওই সুপ্রিম কোর্টে। আর রাজীব কুমার সেও পুরস্কৃত। রাজীব কুমারের কি কন্ট্রিবিউশন আছে? আমি কোনো বলতাম না, আমি কিন্তু কখনো সেই অর্থে অবাঙালি বাঙালি এই সমস্তকে আমি ঘৃণা করি, কিন্তু উনি যখন বাঙালি, অস্মিতা বাঙালি, বাঙালি অবাঙালি, হ্যাঁ, সমস্ত বহিরাগত বলেন, তো রাজীব কুমারও তো সেই অর্থে বাঙালি নন, ইউপি। মানিকা গুরুস্বামী কি বাঙালি? তো এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মধ্যে না, এই ভোটারদের মধ্যে, পশ্চিমবাংলার মানুষের মধ্যে কিন্তু জেগেছে, জাগছে, এমনকি তৃণমূলের মধ্যেও। কারণ এদের কারুর না কারুর জায়গা তো কেটে তারা ঢুকেছে। সেটাই আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে পার্টিকে শুরু করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। ওই পার্টিকে এখন বহিরাগতদের পার্টি ওরা জানেন না না আমাদের যে আজকেরও নিজেদের সে এমএস থেকে বাইরে হারিয়ে গেছে বিজেপি। কে, আমি হিন্দু, আমি ব্যানার্জি, আমি মহাকাল করছি, আমি জগন্নাথ ধাম করছি, ধাম তো হয় না তবুও, আমি দুর্গাগমন করছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে এটার হিন্দু বাঙালিদের হোমল্যান্ড থাকতো না। এটা কোথায় থাকতো? এখন মুশকিল হচ্ছে কজন এটা জানে, আর জানলেও না জানার ভান করে, আর বেশিরভাগই কিন্তু জানে না। বেশিরভাগই সেই অর্থে এই সমস্ত পড়াশোনা করেনি। তা না হলে এটা বলতো না যে অবাঙালিদের দল। ভারতবর্ষে একটা রাজনৈতিক দল দেখা যায়, একটা ভারতবর্ষে, আঞ্চলিক দল এবং জাতীয় দল নির্বিশেষে, যে তার দেশমাতৃকার পায়ে প্রণাম করে ফুলমালা দিয়ে তারপরে যাকে প্রণাম করে ফুলমালা দেয় সে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এমন কোনো মিটিং নেই সে বুথ থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত। বাংলার প্রথম কে ছিল? ডক্টর হরিপদ ভারতী প্রেসিডেন্ট ছিলেন। তথাগত রায়কে রাজ্যপাল করেছিল এই দল, অসীম ঘোষকে রাজ্যপাল করেছে। আর এদের কাছ থেকে যারা বাঙালিকে অসম্মান করেছে, বিশ্বের কাছে বাঙালির মাথা নত করে দিয়েছে এই সরকার, ভারতবর্ষের কাছে মাথা নত করে দিয়েছে, সে শিল্পে হোক, শিক্ষায় হোক। আর সরকারের শিক্ষা দপ্তর পুরো তো জেলে, ছাত্র সংগঠনের লোক জেলে, যুব সংগঠনের লোক জেলে, মন্ত্রীরা জেলে, এমএলএরা জেলে, যাদের আত্মীয় স্বজন রয়েছে বিদেশে এবং ভারতবর্ষের অন্য প্রান্তে, তাদের কাছে এই বাংলায় বাসিন্দা হিসাবে বা বাঙালি হিসাবে, বাংলার মানুষ হিসাবে মাথাটা হিট হয়ে যায় এই আরজি কর নিয়ে যখন তারা বলে। তো এরপরে তারা মুখ নাড়ে কি করে? বাংলায় আরেকটা প্রবাদ আছে, আমি তোমাকে বলি, বেহার নাহি লাজ নাহি অপমান, সুজনকে এক কথা মরণ সমান। এদের লজ্জা নেই, হায়া নেই। এরপরেও তারা চিৎকার করে, চেঁচামেচি করে, এরপরেও তারা বড় বড় কথা কোন মুখে বলে? তাপসদা তাহলে এবারে লড়াইটা কি মেন বিজেপি আর টিএমসির মধ্যেই নাকি কংগ্রেস আর লেফটও আছে দাঁড়িয়ে? মাল্টিপার্টি সিস্টেমে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে এবং তারা নির্বাচনে লড়াই করবে। আমি বাংলা পরিস্থিতি এবং বাংলার লড়াইটা যে জায়গায় দাঁড়িয়ে, সিপিএম কংগ্রেস আমার বলার অধিকার নেই তারা একসঙ্গে চলবে না আলাদা চলবে, কিন্তু লড়াইটা যেখানে এসে দাঁড়িয়েছে তাতে আমি এইটুকুনি আবেদন করতে পারি সিপিএম এবং কংগ্রেসের সমর্থক পুলের কাছে, বাংলায় যদি সত্যি তৃণমূলকে সরাতে হয়, সরাতে হবে, সরানো উচিত। ভয়াবহ পরিস্থিতি বাংলার সর্বক্ষেত্রে, এবং এটা আমার থেকেও কম জানেন ওনারা তা নন, কিছু কিছু ক্ষেত্রে তো আমার থেকে বেশিও জানতে পারে। তাই আমি সেই সমর্থক পুলের কাছে বলবো, যেহেতু পার্সেন্টেজ অফ ভোটস যা ২১ এবং ২৪-এ আমরা পেয়েছি এবং দেখেছি, সেই ভোটিং পার্সেন্টেজের প্রেক্ষিতে আমি বলবো যে
আপনারা এবার বিজেপিকে সমর্থন করুন। বাংলার মানুষ তো সব রাজনৈতিক দলকেই তো আপনারা পরীক্ষা করেছেন, টেস্টেড। কংগ্রেস টেস্টেড, সিপিএম তথা লেফট টেস্টেড, তৃণমূলও টেস্টেড, বিজেপি এখনো টেস্টেড নয়। তাই কাইন্ডলি বিজেপিকে একবার সুযোগ দিন না। বিজেপি একবার 5 বছরের জন্য আপনাদের আশীর্বাদ পাক না। তারপরে যদি আমরা আপনাদের আশা আকাঙ্ক্ষা কিছুটাও যদি পূরণ করতে না পারি, ছুঁড়ে ফেলে দেবেন, গণদেবতা আপনারা, ছুঁড়ে ফেলে দেন। কিন্তু অন্য সবাই, কংগ্রেস একাধিকবার টেস্টেড, সিপিএম খুচরো খুচরো যদি বাদ দিয়ে 34 বছরে অ্যাট এ টাইম সিপিএম প্রভাবিত লেফট ফ্রন্ট টেস্টেড, আর 15 বছর তৃণমূল টেস্টেড। আমি আশা করব এবং করজোড়ে আমার নিবেদন থাকবে, আবেদন থাকবে বাংলার, পশ্চিমবাংলার একজন রাজনৈতিক কর্মী হিসাবে, যে এইবারের নির্বাচনটা আপনারা ভোট নষ্ট না করে, তৃণমূলকে কোনো সুযোগ না দিয়ে, কোনো ঝুঁকি নেওয়া যাবে না এই নির্বাচনে, কোনো সুযোগ দেওয়া যাবে না তৃণমূলকে। আপনারা বিজেপিকে সমর্থন করুন একটিবারের জন্য। তারপরে বিজেপি যদি আপনাদের স্বপ্ন পূরণ করতে পারে, আপনাদের যদি মন জয় করতে পারে, আগামী দিনেও থাকবো। আর যদি মানুষের ভোট নেওয়ার পরে যদি আমরা আপনাদের স্বপ্ন পূরণ করতে না পারি, মানুষ সব সময়, আমরা দেখেছি, বিশেষ করে পশ্চিমবাংলার মানুষকে দেখেছি, পশ্চিমবাংলার মানুষ অন্যায়, অবিচার, অত্যাচার, ঔদ্ধত্য, অহংকার, স্পর্ধাকে কখনো কোনোদিন ক্ষমা করেনি, এবারও করবে না। ভোট পার্সেন্টেজের আপনি কথা বললেন, খুব একটা তফাৎ নেই, সেটাই কি কম করার জন্য এসআইআর? না, তাহলে পরে তো তোমার প্রশ্নের উত্তর দিতে হয়, তাহলে ভুতুড়ে ভোট থাকুক, সিক্রেট ভোট থাকুক, অনুপ্রবেশকারী থাকুক, আর মৃত সমস্ত বাবা, কাকা, জ্যাঠা, ঠাকুমা, পিসিমা, দাদু, দিদিমারা নেমে এসে নির্বাচনের দিন ভোট দিক। কিন্তু এত কম আবারও তো সময়ে বলছি একটাই কথা, আমি প্রথম দিন থেকে যেটা বলে আসছি, আমরা আজও সেটা বলছি, একটাও বৈধ ভোট বাদ যাবে না, দেওয়া যাবে না, একটাও অবৈধ ভোট রাখা যাবে না। এটাই বা কেন ভাবছে, এত চিৎকার চেঁচেমেচি কেন, এত যন্ত্রণা কেন? এই সমস্ত ভূত প্রেত, এদের ভোটে, অনুপ্রবেশকারীদের ভোটে, অস্তিত্বহীন মানুষদের ভোটে জিতে, আর ডান্ডিয়া খেলতে খেলতে, নাচতে নাচতে আবার নবান্নের 14 তলায় গিয়ে বসবে? মামা বাড়ি আপনার? তাপসদা, যদি আমি বলি, টিএমসি কে কেন মানুষ ভোট দেবে না? টিএমসি কে মানুষ ভোট দেবে না এই জন্যে, বাংলার 15 বছরে নিজেদের উন্নতি ছাড়া, ঘনিষ্ঠজনের উন্নতি ছাড়া, পারিবারিক উন্নতি ছাড়া, কতিপয় মানুষের, কিয়দংশ মানুষের উন্নতি ছাড়া পশ্চিমবঙ্গের মানুষের উন্নতি হয়নি, শিল্প হয়নি। যোগ্য অযোগ্যরা জন্যে চাকরি বিক্রির জন্য 26,000 চাকরি গেছে। কোথায় শিল্প, কোথায় কর্মসংস্থান, কোথায় চাকরি, আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তৃণমূলকে ভোট দেওয়ার আগে মানুষ কি ভাববে না তামান্নার মার কথা, বাবার কথা? তৃণমূলকে ভোট দেওয়ার আগে ভাববে না আমার মেয়ে, আমার বোন তিলোত্তমার কথা, অভয়ার কথা, যার চোখ দিয়ে জল না রক্ত বেরিয়েছিল, যার মা বাবার চোখের জল শুকিয়ে গেছে, অভয়ের মা বাবার, এদের কথা ভাববে না? সন্দেশকামী মা বোনেদের কথা ভাববে না? এই তৃণমূলের গুন্ডারা, শেখ শাহজাহানরা, যাদের ডেকে পাঠাতো রাত 12টার পর পিঠে পুরি করার জন্যে। আর বাংলার বুকে যে এত নারী নির্যাতন, শ্লীলতাহানি, সম্ভ্রমহানি, কোন ব্যবস্থা, কোন সেটা কলেজে হচ্ছে, আরজি করে হচ্ছে, তো সাউথ ক্যালকাটা কলেজে হচ্ছে, দুর্গাপুর মেডিকেল কলেজে হচ্ছে, পার্কস্ট্রিটে হচ্ছে, কামদুনিতে হচ্ছে, হাঁসখালিতে হচ্ছে, ওয়াই নট? লাস্ট মানুষ মরছে, মানুষ মরছে, আর উনি ফিতে কাটছেন, পুজোর উদ্বোধন করছে, 12টা মানুষ কারেন্টে জলে মারা গেল। উনি কার্নিভাল করছেন নৃত্যরত অবস্থার। সেই রবীন্দ্রনাথের একটা কবিতার একটা লাইন পড়ে গেল, মনে পড়ে গেল, উন্মাদিনী সৌদামিনী রঙ্গ ভয়ে নৃত্য করে। এটা কি হচ্ছেটা কি? এটা আমার পরিচিত বাংলা নয়। এই বাংলাকে তো আমি চিনতে পারছি না, এটা আমার বাংলা নয়।
বহুদিনের রাজনৈতিক কর্মী, কংগ্রেস সিপিএম এর সমস্ত কিছু দেখেছি, কিন্তু এই তৃণমূলের এই অপশাসন সবকিছুকে ছাড়িয়ে গেছে, সবকিছুকে ছাড়িয়ে গেছে। লাস্টে জিজ্ঞেস করি এসআইআর প্রসেসটা কি লাগছে টাইমে শেষ হয়ে যাবে? ইলেকশন তো That is প্রায় চলে এলো। easy to decide, and that too it is being monitored by the apex court. So the election commission India will go by the directions of the apex court. মুখ্যমন্ত্রী বলছেন নাকি এটা রাষ্ট্রপতি শাসন লাগানোর মুখ্যমন্ত্রী যে কখন কি বলেন এই সমস্ত বলে টলে আপনি বিভ্রান্ত কিছুটা, বলে টলে উনি চেষ্টা করছেন আর কি মানুষটাকে আরো যতই এই সমস্ত ধরনের কথা বলবে, যতই সব ধরনের কথা বলবে, ততই আরো মানুষের তো একটা সময় তো এটা অস্বীকার করার জায়গা নেই। মানুষ তো আস্থা রেখেছিল, বিশ্বাস করতো। আজকে উনি বলুন না বুকে হাত দিয়ে যে মানুষকে ওর উপর আস্থা রাখে, বিশ্বাস রাখে না। মানুষ ওনার উপরে আস্থা রাখে না, বিশ্বাস রাখে না, কারণ উনি এত সত্য কথা বলেন এবং প্রতিনিয়ত প্রতি মুহূর্তে কথা পরিবর্তন করে। ধন্যবাদ তাপস দা, আপনি সময় দিলেন।